The Council and the globalists were able to take this agenda to the next level following World War II. The United Nations was born out of the ashes of this conflict. Unlike the League of Nations, the United States not only joined this organization, they championed it. First book I wrote was The Fearful Master, a second look at the United Nations. It was written at a time when it was not popular to be critical of the UN. I mean, the United Nations was viewed by almost everybody as our last best hope for peace. It was a means, we were told, to bring humanity together and put an end to war and live in peace and harmony and promote trade and all of these good things. I wish it were any of those things, but it's not. The original charter for the United Nations was drafted in San Francisco in 1945, and the United States became a permanent member of the Security Council, along with France, the United Kingdom, the Soviet Union, and the Republic of China. The process by which other nations' belief systems could be used to erode and eviscerate our Constitution and Bill of Rights had taken a giant leap forward. The United Nations is one of the most well-known sort of globalization attempts. Its primary goal is to streamline all the governments of the world, to create a global council and to unify all the rules and all the regulations for the world. So it's essentially the precursor and an engine of this new. The United Nations is made up of all of the countries of the world, most of which are dictatorships of one kind or another. And you don't take a bunch of dictatorships and put them into a bag and shake it up and come out with a freedom-loving governmental unit. You come out with a global dictatorship. This was the public face of global governance. However, many other organizations have প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 থেকে 1946 সন পর্যন্ত লিগ অফ নেশনস পৃথিবীর শান্তি রক্ষা জোট হিসেবে কাজ করে, যেটি ফ্রান্স, ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটস মিলে তৈরি করেছিল, যার উদ্দেশ্য ছিল পরবর্তী বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়া রোধ করা। তবে এই কাজে ব্যর্থ হওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যাওয়ার পর 1945 থেকে লিগ অফ নেশনস রূপান্তরিত হয়ে যায় ইউনাইটেড নেশনসে, যা অক্টোবর 24, 1945-এ সান ফ্রান্সিসকো, ইউনাইটেড স্টেটসে তৈরি করা হয়। ইউএন, বাংলায় যেটিকে আমরা জাতিসংঘ নামে চিনি। এবার এটির উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সকল দেশের শান্তি রক্ষা করা, যাতে পরবর্তী অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ না ঘটে। মানুষের মনে তবুও প্রশ্ন কাজ করে যে লিগ অফ নেশনস কেন ফেল হলো এবং জাতিসংঘ কেন যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে ব্যর্থ। সেজন্য আমাদেরকে বুঝতে হবে এ দুটি জোট কেন তৈরি হয়েছিল এবং এদের মূল ভূমিকা কি, যা আমাদেরকে বিশ্বাস করতে বলা হয় আদৌ কি এরা সেই কাজে নিয়োজিত কিনা। গোটা বিশ্বে শান্তি বজায় রাখা এবং ডেভেলপমেন্টাল চিন্তাভাবনা থেকে একটি প্ল্যান 1992-তে প্রকাশ করা হয় ইউএনের পক্ষ থেকে, যেটিকে এজেন্ডা 21 নামে সামনে আনা হয়েছিল। 351 পেজের একটি ডকুমেন্ট, পরিকল্পনার একটি নথি। এজেন্ডা 21 প্রস্তাবনার 1.1-এ উল্লেখ করা আছে মানুষের ক্ষুধা, অসুস্থতা, দারিদ্রতা এবং অশিক্ষা, যা যুদ্ধ পরবর্তী সময় বেড়ে গিয়েছিল, এবং আমরা আমাদের কল্যাণের উপর নির্ভরশীল পরিবেশ ব্যবস্থার ক্রমাগত অবনতির মোকাবেলা করছি। সেজন্য পরিবেশ ও উন্নয়ন বিষয়ক উদ্বেগগুলোর সমন্বয় এবং সেগুলোর প্রতি অধিক মনোযোগ প্রদান, মৌলিক চাহিদাগুলোর পূরণ, সকলের জন্য জীবন মানের উন্নয়ন ও আরও সুরক্ষিত, সুষ্ঠুভাবে ব্যবস্থাপী পরিবেশ ব্যবস্থা এবং একটি নিরাপদ, আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কোনো দেশ একা এই লক্ষ্য অর্জন করতে পারবে না, কিন্তু আমরা একসাথে পারি টেকসই উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বে। প্রস্তাবনার 1.2, এই বিশ্বব্যাপী অংশীদারিত্বকে গড়ে তুলতে হবে জাতিসংঘ ও সাধারণ পরিষদের প্রস্তাব 44/228 22 ডিসেম্বর 1989-এর ভিত্তির ওপর, যা গৃহীত হয়েছিল যখন বিশ্বের দেশসমূহ পরিবেশ ও উন্নয়নের বিষয়ে জাতিসংঘ সম্মেলনের আহ্বান জানায়। এটি এই স্বীকৃতির উপর ভিত্তি করে যে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত প্রশ্নাবলীর ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ ও সমন্বিত পন্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। প্রস্তাবনা ক্ল 1.3, এজেন্ডা 21 বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে মনোযোগ দেয় এবং আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিশ্বকে প্রস্তুত করতেও লক্ষ্য স্থির করে। এটি একটি বৈশ্বিক ঐক্যমত এবং উন্নয়ন ও পরিবেশগত সহযোগিতার সর্বোচ্চ স্তরে রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। এর সফল বাস্তবায়নের মূল দায়িত্ব হল সরকারগুলোর দায়িত্ব। যে কোনো সাধারণ নাগরিক এজেন্ডা 21-এর এই প্রস্তাবনা পড়লে বুঝতে পারবে এটি শুধু একটি পরিকল্পনাই নয়, বরং বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধানদের একত্র হওয়ার আহ্বান। তাই তো এমনটাই তো শোনাচ্ছে, কিন্তু
কমিউনিজমের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস কি একই রকম আহ্বান জানায়নি বিশ্বের সকল কর্মীদেরকে একত্র হওয়ার জন্য ক্যাপিটালিজম বা পুঁজিবাদকে পরাস্ত করতে? অর্থনীতির ব্যাপারে কার্ল মার্কস বিশ্বব্যাপী পরিচিত তার থিওরি অফ মার্কসিজমের জন্য। মার্কসিজম এবং ক্যাপিটালিজমের ডেফিনেশন এবং পার্থক্য যদি সহজ ভাষায় আপনাকে বলি, পুঁজিবাদ ব্যক্তিগত মালিকানা ও মুনাফা ভিত্তিক বাজার অর্থনীতিতে বিশ্বাস করে। অপরদিকে উৎপাদনের উপকরণ যেমন কারখানা বা জমি, এগুলো কোনো একক ব্যক্তির অধীনে প্রাইভেট প্রপার্টি হিসেবে থাকবে না, বরং তা ওন করবে রাষ্ট্র বা সমাজের লোকেরা। সমাজ বা সমাজের লোকজন একাধিক কর্মী, তারা সবাই এর মালিক হিসেবে বিবেচিত হবে। এটা হলো মার্কসিজম মতবাদ। আমাদের দেশ যখন আওয়ামী লীগের আন্ডারে ছিল, তখন অবশ্য মার্কসিজম এবং ক্যাপিটালিজমের মিশ্র অর্থনৈতিক নীতিতে দেশ পরিচালিত হয়েছে। যদিও বা আওয়ামী লীগের বাকশাল নীতি সম্পূর্ণ সরকারি ক্ষমতায় বিশ্বাসী এবং ব্যক্তিগত মালিকানা বিরোধী। বঙ্গবন্ধুর একনায়ক রাজত্ব কায়েম করতে বিশেষ করে মার্কস এবং লেনিনিজমকে কাজে লাগানো হয়েছিল। ইতিহাসে এই মতবাদ ব্যবহার করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করার কারণে এটি ব্যর্থ হয়। তবে বোঝা যায় মার্কসিজম মতবাদটিকে পুনরায় প্যাকেজিং করে নতুন একটি রূপে জাতিসংঘ এজেন্ডা 21 নামে সামনে এনেছে, যেটিকে আপনি সেন্ট্রাল প্ল্যানিং অথবা কেন্দ্রীয় পরিকল্পনা বলতে পারেন। যে পরিকল্পনার জন্য বিশ্বের সকল দেশ যারা জাতিসংঘের সদস্য, তারা একটি অ্যামাউন্টের একটি পরিমাণে অর্থ জাতিসংঘকে প্রদান করতে বাধ্য। ফলে জাতিসংঘ সেই অর্থ ব্যবহার করতে পারবে, নির্ধারণ করতে পারবে নিজেদের মতো যে সেটি তারা কোন কাজে ব্যবহার করবে, কোন দিকটা ডেভেলপ করার কাজে লাগাবে। এবং এ বিষয়ে আপনার জানা উচিত যে জাতিসংঘ সেই টাকা সমকামীদের বৈশ্বিক প্রমোশনের জন্য কাজে লাগায়, মানবাধিকার রক্ষার নাম করে, সেটি স্থানীয় এনজিও এবং সম্প্রদায় বা গ্রুপের মাধ্যমে। এখন আপনি যদি বলেন আপনার দেশে এলজিটিভির বিরুদ্ধে আইন রয়েছে, তবে তা জাতিসংঘের আইনের কাছে কিছুই নয়, তুলনামূলকভাবে তা পরিত্যাজ্য। অতএব আপনার দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে, তাদের কর্মীরা অ্যাক্টিভ থাকলে, তাদের নিজস্ব সংবিধান অনুযায়ী আপনার দেশের আইনকে ওভারটেক করে এলজিটিভি অ্যাক্টিভিস্টদেরকে সর্বোচ্চ সুরক্ষা দেবে, প্লাস তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করতে ফান্ডিং করবে, সর্বোচ্চ সহযোগিতা দেবে। যেমন ব্রিটিশ ইন্ডিয়ান আইনে ধর্মকে রেসপেক্ট বা সম্মান জানিয়ে সমকামিতাকে পানিশেবল ক্রাইম হিসেবে আইন করা হয়েছিল। এশিয়া মহাদেশে এই ক্ষেত্রে সর্বোচ্চ আইনদাতা হিসেবে সৃষ্টিকর্তাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। জাতিসংঘ চাইলে তাদের নিজস্ব তৈরি আইন এর এগেনস্টে এনে দাঁড় করাতে পারবে, যে আইনটি সৃষ্টিকর্তাকে সর্বশক্তিমান হিসেবে না ধরে জাতিসংঘের মোড়লদেরকে সর্বোত্তম আইনদাতা হিসেবে মেনে প্রণয়ন করা হয়েছে। এর প্রমাণ হয় জাতিসংঘের নীতিমালার মধ্যে তাদের সৃষ্টিকর্তার কথা কোথাও উল্লেখ না করা, যেটা পূর্বে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে করা হতো বা সৃষ্টিকর্তার কথা বিবেচনায় রাখা হতো। বাট এই ক্ষেত্রে মোড়ল দেশের রাষ্ট্রপ্রধানরা হলো সুপ্রিম অথরিটি। অতএব আপনার দেশের আইন ততদিন পর্যন্ত মজবুত ও কার্যকর যতদিন পর্যন্ত তা জাতিসংঘের আইনের সাথে সংঘর্ষ না তৈরি করছে। গত 18 জুলাই জাতিসংঘ মানবাধিকার সংরক্ষণ ও বিকাশের একটি মিশন নিয়ে বা মিশন খোলার জন্য বাংলাদেশের মানবাধিকারের হাইকমিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং এই উদ্যোগটি ইউনুসের সিদ্ধান্তে নেয়া। ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসেবে বাছাই করার পূর্বে গত বছরের জুলাইয়ে যখন আন্দোলন চলমান ছিল, তখন আমি ইউএনের ব্যাপারে সচেতন থাকার ব্যাপারে বলেছিলাম। তাই স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন কাজ করতে পারে যে সেই সময় আমি এ বিষয় নিয়ে কেন উদ্বেগ প্রকাশ করেছিলাম। লিগ অফ নেশনস বা ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল মূলত হেগেলের ডায়ালেকটিক থিওরির সিনথেসিস হিসেবে কাজ করতে। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে কিছু লোক এমনও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। বিশ্বের মোড়ল যারা জাতিসংঘ, লিগ অফ নেশনস এরকম জোট তৈরি করে, এরকম মানুষ নিজেদেরকে ঈমানদার বা পরকালে বিশ্বাসী দাবি করলেও এরা তেমনটা নয়, যার কারণে নীতিনৈতিকতা প্রণয়নের ক্ষেত্রে এরা নিজেদেরকেই সুপ্রিম লিডার বা খোদা মেনে বসে থাকে। এসব লোকেদের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলছেন 11 নম্বর আয়াতে, আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি বা আমরাই তো মীমাংসাকারী। থিসিস এবং অ্যান্টিথিসিস, সরকারি এবং বিরোধী দল যখন মুখোমুখি হয়, জাতিসংঘ সিনথেসিস হিসেবে কাজ করে সেই ফায়দা লুটে শান্তি রক্ষা, মীমাংসার নামে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে যায়, যার কারণে পরিস্থিতি বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হয়। না হলে প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস যখন তৈরি হলো,
কেন তা ব্যর্থ হয়েছিল। সমাজে শান্তি প্রতিষ্ঠা এদের উদ্দেশ্য থাকে না, তাদের গোপন চক্রান্তের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য থাকে, যেটা আপনারা জানেন যে সৃষ্টিকর্তার বিপরীতে যে রয়েছে তারই পরিকল্পনা। এ বিষয়ে আমি জানতাম, যার কারণে বাংলাদেশে ইউএনের হস্তক্ষেপ সম্পর্কে আমি চিন্তিত ছিলাম। এরপর ডক্টর ইউনূস দেশে ঢোকার পর আরো কিছু সংকেত পেয়ে যাই, যেটা গোপন সংস্থার সদস্যরা কোনো মিশন শুরু করার আগে জ্যোতিষবিদ্যার বিশেষ ছাপ আগে তৈরি করে নেয়, সে কাজে নিশ্চিতভাবে সফলতা অর্জন করার জন্য। যেমন খুব 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 কাকতালীয় সংখ্যায় 666 কোটি টাকা করের ব্যাপারটা। ডক্টর ইউনূসের উন্নতি এবং আপনি আমি যে উন্নতির চিন্তা ভাবনা করি তার সাথে মিলবে না এই কারণেই, কারণ তার কাছে উন্নতির সংজ্ঞা গোপন সংস্থার সদস্যরা যেরকমটা ভাবে তেমনটা। আমার এই কথার প্রমাণ ডক্টর ইউনূসের বলার শব্দগুলো থেকেই পাবেন, যেমন দি রিসেট বাটন। এই কথা তিনি ধার করেছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্য গ্রেট রিসেট পরিকল্পনা থেকে, যা 2019-এর মহামারী পরবর্তী সময়ে দুনিয়াকে পুনরায় স্বাভাবিক করার প্রস্তাবনা। যদিও বা বাঙালি এর ভিন্ন ভিন্ন ও হাস্যকর মিনিং বের করেছিল, কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করে কৃত্রিম এই মহামারী তৈরি করার পর এটিকে উসিলা বানানো হয়েছিল যেন এর পরপর এরকম কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, এবং খুব দ্রুত, যেন ব্যক্তিগত মালিকানা থেকে বা ক্যাপিটালিজম থেকে বের করে মানুষের অধিকার ও প্রাইভেট প্রপার্টি ছিনিয়ে নিয়ে এক না এক তন্ত্রের আন্ডারে নিয়ে আসতে পারে একক বিশ্বে। যে শব্দটি এক্স্যাক্টলি বলছি না, ইউটিউবের অ্যালগোরিদম পানিশমেন্ট অ্যাভয়েড করার জন্য। কার শাসন ব্যবস্থার আন্ডারে দ্রুত নিয়ে যেতে? নকল ঈসা, নকল মসিহর। যার কারণে 2019-এর মহামারী শেষ হতে না হতেই মোদি এই ব্যাপারে স্পিচ দেয় এবং ইউনূস সাহেবকে খুব বেশি আগ্রহ প্রকাশ করতে দেখি। তার জন্য উন্নতির অর্থ এটাই, আপনার দেশের প্রশাসন, আপনার দেশের রংবাজি চাঁদাবাজি বন্ধ হলো কিনা বা সংস্করণ হলো কিনা সে বিষয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা আছে বলে আমি মনে করি না। তাকে ক্ষমতায় ঠোকানোর পর দেশে কিঞ্চিত ইকোনমিক্যাল স্টেবিলিটি এসেছে, কিন্তু তার উন্নতির সংজ্ঞা হলো জাতিসংঘের সমকামীদের অধিকার রক্ষা, বাংলাদেশের জনগণের অধিকার, সার্বভৌমত্ব, এসবের ব্যাপারে সে ফোকাস করার মতো যোগ্য ব্যক্তি কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। যদিও বা গত বছরে আমাদের সমন্বয়কেরা তার বিকল্প কাউকে দেখতে পায়নি, কিন্তু আমি জানতাম এই ব্যক্তি কিছু করুক আর না করুক এসব আকাম ঠিকই করবে। আমাদের উদ্দেশ্য ছিল সরকার ব্যবস্থা পরিবর্তন করা, তবে দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা পরিষদে ঢুকেছে তারাই এই সিস্টেমের অংশ হয়ে গেছে। বরং এখন আমি মনে করি আফসোস করার চাইতে পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় সে বিষয়ে ভাবা উচিত, যা আমাদের দেশ ও ধর্মপ্রাণ মানুষদের জন্য মঙ্গলজনক হবে। আর তা হলো একটি যোগ্য ইসলামী দলকে ক্ষমতা পেতে সাহায্য করা। নয়তো ডক্টর ইউনূসের মাধ্যমে যে অভিশাপ বাংলাদেশে ঢুকেছে সেটি দেশের মুসলমানদের জন্যই খুবই অসুবিধা তৈরি করতে পারে, এবং আমি আবারও প্রেডিক্ট করতে পারি আপনি শাতিমের বিচারও এদেশে একটা সময় দেখতে পাবেন না। ইউএন আমাদের দেশের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করবে, বরং মুসলমানদেরকে প্রতিনিয়ত নজরদারি করা হবে, কারণে অকারণে জেলবন্দি করা হবে সংখ্যালঘু এবং সমকামী কমিউনিটির সুরক্ষার নামে। যদিও বা ওয়াকার এবং চুপ্পু তাদের অবস্থানে থাকা অবস্থায় একটি সুষ্ঠু ভোটের আশা আমার মতো সচেতন নাগরিক করতে পারে না, তবুও ইসলামী এমন একটা দলকে আমাদেরকে ক্ষমতায় আসতে সাহায্য করতে হবে যারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক ফিল্ডে আছে, যারা কিছুটা হলেও রাষ্ট্র শাসন করার যোগ্যতা রাখে, কোরআনের আইনকে দেশে প্রাধান্য দিতে পারবে এবং মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা করতে পারবে। এবং এটা একরকম এরকম যে আপনার নিজেরই দায়িত্ব আপনার নিজেকে সুরক্ষা করার। আপনি যদি একজন ইসলামিক মাইন্ডের হয়ে থাকেন, আপনাকে সরকার হিসেবে নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য এমন একজন লিডারকে বা শাসককে নির্বাচিত করতে হবে। পরের কোনো এপিসোডে ইউএন সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানবো। আজকে আপাতত এতটুকুই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।